জুলাই সনদ থেকে বিএনপি স্বাক্ষরিত পৃষ্ঠা বাদ দেওয়ার অভিযোগ রিজভীর। বললেন, ঐক্যমত্য কমিশনের প্রতারণামূলক কাজে হতাশ দেশের মানুষ। চট্টগ্রামের রাউজানে 15 মাসে প্রায় 12টি রাজনৈতিক হত্যাকাণ্ড। র্যাবের অভিযানে এক বাড়ি থেকে 9টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, আটক 2। স্টিলের পাইপ দিয়ে কাপড় তুলতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ধরে আগুন। ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার 7 শিক্ষার্থী সহ দগ্ধ 8, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। রাবি সুইমিং পুলে ডুবে নারী শিক্ষার্থীর মৃত্যুতে 3 প্রশিক্ষকের উদাসীনতার প্রমাণ। প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ, প্রত্যাখ্যান শিক্ষার্থীদের। এবং রাত যাপনের অনুমোদন না থাকায় সেন্ট মার্টিন ভ্রমণে আগ্রহ নেই পর্যটকদের। অনিশ্চয়তায় 1 নভেম্বর থেকে কক্সবাজার হতে জাহাজ চলাচল, ঘাটে নেই প্রস্তুতি। বাংলা সময়ের সঙ্গে আছে আমি আলিশা ইসলাম। বিএনপির স্বাক্ষরিত পৃষ্ঠা বাদ দিয়ে জুলাই জাতীয় সনদের প্রতিবেদন জমা দেওয়ার অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজবাড়ীর সদরের খোলাবাড়িয়া গ্রামে এক বৃদ্ধকে আর্থিক সহায়তা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এই কথা বলেন। প্রবীণ এই নেতা বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে বিএনপি সহ আন্দোলনরত সব দল সমর্থন করেছিল। তার গঠন করা কমিশনের কাছ থেকে এ ধরনের প্রতারণামূলক কাজ মানুষ আশা করে না। জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর হলো। যখন স্বাক্ষর করেছেন সব রাজনৈতিক দল, সেই স্বাক্ষরের যে কাগজটি যেটি চূড়ান্তভাবে জমা দিলেন ঐক্যমত্য কমিশনের যারা দায়িত্বে আছেন, দেখা গেল যে বিএনপি যেটা স্বাক্ষর করেছে ওই পাতা নেই, অন্য পাতা সেখানে যুক্ত হয়েছে। এটা দুঃখজনক কথা। ডক্টর ইউনূস সাহেবকে সবাই সম্মান করে, তিনি একজন গুণীজন। তার নেতৃত্বে যে সরকার, তাকে তো বিএনপি সহ আন্দোলনরত সব দল তাকে সমর্থন করেছে। তার গঠন করা বিভিন্ন কমিশনের মাঝখান থেকে এই ধরনের প্রতারণামূলক কোনো কাজ হবে, এটা মানুষ আশা করে না। চট্টগ্রামের রাউজানে গত বছর 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত 17টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যার মধ্যে 10 থেকে 12টি রাজনৈতিক কারণে। একের পর এক হত্যাকাণ্ডের পর অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। এবার নোয়াপাড়ায় অভিযান চালিয়ে 9টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব। 2 জনকে আটক করা হয়েছে। গত বছরের 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত চট্টগ্রামের রাউজানে 17টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যার মধ্যে 10 থেকে 12টি রাজনৈতিক কারণে। সবশেষ গত 25 অক্টোবর যুবদলের কর্মী মোহাম্মদ আলমগীর আলমকে গুলি করে হত্যা করা হয়। একের পর এক হত্যার ঘটনায় অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে নোয়াপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় 4 নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিনের বাড়ি থেকে 9টি আগ্নেয়াস্ত্র সহ বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক করা হয় কামাল ও সোহেল নামে 2 জনকে। রাউজান এলাকাটা একটু পাহাড় এবং সমতলের মিশ্রিত হওয়ার কারণে এইখানে হয়তো এই ধরনের ঘটনাগুলো একটু বেশি ঘটছে। আমরা নজরদারি রাখছি, আমাদের সাথে আইন শৃঙ্খলার অন্যান্য বাহিনীগুলোও নজরদারি করছে। কখনো প্রকাশ্যে গুলি চালিয়ে, কখনো ছুরিকাঘাত করে খুন করা হচ্ছে। এতে আতঙ্কিত এলাকাবাসী। এই অবস্থা থেকে পরিত্রাণ চান তারা। রোজ এখানে শান্তি চাই, ভালো ভালো লোক মারি ফেলার। আটককৃত কামালের বিরুদ্ধে 3টি মামলা রয়েছে, সবগুলো মামলায় জামিনে রয়েছেন তিনি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। স্টিলের পাইপ দিয়ে কাপড় তুলতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগে আগুন। ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার 7 শিক্ষার্থী সহ দগ্ধ 8, চিকিৎসাধীন অবস্থায় রয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। চিকিৎসক জানিয়েছেন একজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদরে দারুল নাজাত মহিলা মাদ্রাসায় স্টিলের পাইপ দিয়ে কাপড় তুলতে গেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়, সেখান থেকে সূত্রপাত হয় আগুনের। প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপত্তা কর্মী আলেয়া জানালার গ্রিলে পড়ে থাকা একটি কাপড় স্টিলের পাইপ দিয়ে তোলার চেষ্টা করেন। বিষয়টি দেখতে সেখানে বেশ কয়েকজন উৎসুক শিক্ষার্থী উপস্থিত ছিল। অসতর্কতায় পাইপটি বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে। মুহূর্তে আগুন লেগে আলেয়া সহ 7 শিক্ষার্থী দগ্ধ হন। উন্নত চিকিৎসার জন্য তাদের রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। কাপড়টা উঠানোর জন্য একটা SS5 দিয়ে কাপড়টা বাইর করার জন্য চেষ্টা করছিল। পরে এখানে শুনতে পারলাম যে
বিদ্যুৎ স্পট হয়েছে আর কি। চিকিৎসক জানান শিক্ষার্থীরা শঙ্কামুক্ত হলেও নিরাপত্তা কর্মী আলেয়ার অবস্থা গুরুতর। 4 জনকে আমরা অবজারভেশনে রেখেছি, 3 জনকে ভর্তি রেখেছি। তো 3 জনের মধ্যে আলিয়া নামের একজন রোগী আছে, 30 বছর বয়স। ওনার একটি হাত হয়তোবা ইলেকট্রিক যে তার ছিল তারের সাথে টাচ লেগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসার পাশে এমন অপরিকল্পিত বৈদ্যুতিক তারের কারণে এর আগেও দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে ডুবে শিক্ষার্থী সাইমা হুসাইনের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে তদন্ত কমিটি। তবে প্রতিবেদনকে গোঁজামিল আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। তদন্ত কমিটি জানিয়েছে, দ্রুত তদন্ত শেষ করে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুইমিং পুলে ডুবে নারী শিক্ষার্থী মারা যাওয়ার 4 দিন পর প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করল তদন্ত কমিটি। বৃহস্পতিবার বিকেল 3টার দিকে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে তদন্ত কমিটি আন্দোলনকারী শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রতিবেদনটি পড়ে শোনায়। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, সাইমার মৃত্যুর দিন সুইমিং পুলে উপস্থিত 3 প্রশিক্ষকের উদাসীনতার প্রমাণ মিলেছে। এজন্য তাদের ভৎসনা করার পাশাপাশি সাঁতার প্রশিক্ষণের দায়িত্ব থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে কমিটি। একই সঙ্গে সাইমার চিকিৎসায় দেরির কারণে মেডিকেল সেন্টারের দায়িত্বে থাকা চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণের সুপারিশ করেছে কমিটি। তবে প্রতিবেদনকে গোঁজামিল আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। আমরা চাই তারা আবারও সঠিক তদন্ত আমাদেরকে দিক, এখানে যেন সাইমাকে স্পেসিফিক কোনো দোষারোপ করা না হয়। আমাদেরকে গোঁজামিল প্রতিবেদন বোঝানো হয়েছে, আমরা সেই প্রতিবেদন নিয়ে আমরা সন্তুষ্ট না। আমরা এর পরবর্তীতে আমরা আরো কঠোরতর আন্দোলন করব। যারা প্রকৃতপক্ষে অপরাধী তাদের শাস্তির আওতায় নিয়ে আসা। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের সাইমার পরিবারকে আর্থিকভাবে এককালীন সহযোগিতা দেওয়া। তদন্ত কমিটি জানিয়েছে, দ্রুত তদন্ত শেষ করে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবেন। ক্ষতিপূরণ বাবদ কি হবে বা মেডিকেল সেন্টারকে আমরা ভবিষ্যতে কিভাবে গড়ে তুলব, অথবা আমাদের ফিজিক্যাল ডিপার্টমেন্টকে কিভাবে সাজাতে চাই, সেই সকল এটা টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়, আমরা সেটা নিয়ে কাজ করব। আর 26 অক্টোবর বিকেলে ক্যাম্পাসের সুইমিং পুলে প্রশিক্ষণ নিতে গিয়ে হঠাৎ করে তলিয়ে যায় সাইমা। এ সময় পুলে থাকা অন্যরা আশেপাশের লোকজনকে ডেকে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে যান। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেলে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। প্রশাসনের অনুমতি থাকলেও অনিশ্চয়তায় 1 নভেম্বর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ চলাচল। জাহাজ সংশ্লিষ্টরা বলছেন, পর্যটকরা দিনে গিয়ে দিনে সেন্ট মার্টিন থেকে ফেরার শর্তে যেতে আগ্রহী নন। অন্যদিকে এখনও অনলাইনে টিকিট বিক্রির কোনো প্রক্রিয়া শুরু করেনি বলে দাবি টুয়াকের। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সেন্ট মার্টিন, নীল আকাশ আর সমুদ্রের স্বচ্ছ পানি সবসময় ডাকে ভ্রমণ পিপাসুদের। শীত মৌসুমের সবচেয়ে বেশি পর্যটক ছুটে যান সেন্ট মার্টিন দ্বীপে। দীর্ঘ বিরতির পর 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন দ্বীপ। 12টি নির্দেশনা মেনে কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাট থেকে সেন্ট মার্টিনে চলাচল করবে পর্যটকবাহী জাহাজ। পর্যটকদের অবস্থান নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা জেলা প্রশাসন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করব। তবে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া BIWTA ঘাটে এ নিয়ে নেই কোনো প্রস্তুতি। শনিবার থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি থাকলেও ঘাটে এখনও পৌঁছায়নি কোনো জাহাজ। এমনকি এখনও চালু হয়নি ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট বিক্রির কার্যক্রম। এখন পর্যন্ত আমরা পর্যটকের হাতে কোনো টিকিট দেওয়ার মতো ব্যবস্থা করতে পারি নাই, যার কারণে আমাদের ট্যুর অপারেটর সহ সবাই অফিস নিয়ে বসে আছে। কারণ 7 থেকে 9 ঘন্টায় প্রতিটি জাহাজ যেতে লাগে সময়, এবং ওইখানে গিয়ে আবার 7 থেকে 9 ঘন্টা পাড়ি দিয়ে কেন আসবে। শর্তের বেড়াজালে পড়ে চরম কষ্টে আছেন দ্বীপের বাসিন্দারা। ফেব্রুয়ারি থেকে অবধি অক্টোবর পর্যন্ত জররা পরিমাণে 1 ইঞ্চি পরিমাণ আমরা কোনো পরিবেশ বান্ধব কোনো কাজ কিংবা কর্মসংস্থানের সুযোগ কিছুই আমরা দেখতে পাইনি। অর্থনৈতিক আয়ের পথ সেটা বন্ধ হয়ে থাকার ফলে মানুষ অর্ধাহারে অনাহারে জীবনযাপন কাটাবে। 8 বর্গ কিলোমিটার আয়তনে সেন্ট মার্টিন দ্বীপের জনসংখ্যা 10,000-এর বেশি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নভেম্বরে দেশের পর্যটন খাতে খুলছে আরও একটি নতুন দুয়ার। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে সুন্দরবনের আলীবান্ধা ইকো ট্যুরিজম পর্যটন কেন্দ্র। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বন বিভাগ।
তবে একই বনে দুই ধরনের প্রবেশ ফি নির্ধারণ করায় ক্ষুব্ধ ট্যুরিজম ব্যবসায়ী এবং দর্শনার্থীরা। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য এবং আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। 2022-23 অর্থ বছরে আলীবান্দা ইকো ট্যুরিজম সেন্টারের অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয়। বর্তমানে সেখানে তৈরি করা হয়েছে 6 তলা ভবনের সমান উচ্চতার একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে সুন্দরবনের বিস্তৃত সবুজ দৃশ্য দেখা যাবে। রয়েছে 1.5 কিলোমিটার দীর্ঘ ওয়াকওয়ে। এছাড়া রয়েছে মিষ্টি পানির পুকুর, কুমির ও হরিণ রাখার শেড, জেটি, বিশ্রামাগার, পর্যটকদের নিরাপত্তা রক্ষায় বনরক্ষী ও স্থানীয় গাইড। বাগেরহাটের শরণখোলা উপজেলার লোকালয় থেকে নদীপথে মাত্র 40 মিনিটে পৌঁছানো যাবে আলীবান্দা ইকো ট্যুরিজম কেন্দ্রে। নভেম্বরের প্রথম দিকেই আনা হবে হরিণ ও কুমির। তবে সুন্দরবনের করমজল প্রযোজন কেন্দ্রে 46 টাকা ফি নেওয়া হলেও আলীবান্দা ট্যুরিজম কেন্দ্রের জন্য নির্ধারণ করা হয়েছে 345 টাকা। এ কারণে ক্ষুব্ধ দর্শনার্থী ও ট্যুরিজম ব্যবসায়ী। প্রবেশ ফি কমিয়ে দর্শনার্থীদের ওঠানামার জন্য আরও 2টি পন্টুন নির্মাণের দাবি ব্যবসায়ী নেতাদের। এখানে সরকারি রাজস্ব খুব প্রচুর বেশি। করমজলের 46 টাকা, এখানে জন প্রতি 345 টাকা। সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয় যাতে টুরিস্টের জায়গার প্রতি আগ্রহ বেশি হয়। ট্যুরিজমটা চালু হলে আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। শরণখোলা বাজারে একটা পল্টন এবং ঘাট চাচ্ছি পর্যটকদের ওঠানামার কারণে, কারণ পর্যটকরা যখন ওঠানামা করে তখন অনেক ক্ষেত্রে নদীতে পড়ে যায়। তো এই প্রতিবন্ধকতা আমরা দূর করতে চাচ্ছি। প্রবেশ ফি কমানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস বন বিভাগের। নভেম্বরেই আমরা হরিণগুলো ওখানে নিয়ে যাব। হরিণ এখন জনগণ দেখতে পারবে। কুমিরটা হতে একটু সময় লাগবে, কিন্তু কুমিরেরও আমরা পুকুর করেছি, আমরা তো আর একটু সময় নেব। সুন্দরবনে আলীবান্দা ইকো ট্যুরিজম কেন্দ্র সহ মোট 4টি নতুন ট্যুরিজম সেন্টার নির্মাণ করা হয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। দেখছেন বাংলা সময়, সঙ্গেই থাকুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু শরীয়তপুরের নিজ এলাকায় নির্বাচনী জনসংযোগ শুরু করেছেন। শরীয়তপুর 3 আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় এবং পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তাকেও বরণ করে নিচ্ছেন এলাকাবাসী। পথসভাগুলো পরিণত হচ্ছে জনসভায়। 17 বছর পর নিজ জন্মস্থানে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন বিএনপির নেতা। নির্বাচনে ধানের শীষের মনোনয়ন পেলে এবং জয়ী হলে শরীয়তপুরকে মডেল জেলায় রূপান্তরের প্রতিশ্রুতি দেন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। দফায় দফায় সময় বাড়িয়েও শেষ হচ্ছে না খুলনার গল্লামারী সেতু ও ভৈরব সেতুর নির্মাণ কাজ। 2 সেতু নির্মাণ কাজ থমকে থাকায় অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়ছেন স্থানীয়রা। যানজট, দুর্ঘটনা সহ বিভিন্ন কারণে তীব্র হয়ে উঠছে জনভোগান্তি। নিয়ামুল হোসেন কোচির ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। বছরের পর বছর পেরিয়ে গেলেও খুলনায় শেষ হচ্ছে না গল্লামারী ও ভৈরব সেতুর কাজ। দিনের পর দিন পড়ে থাকায় মরিচা ধরেছে রডে, নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, দিঘলিয়া, তেরোখাদা ও রূপসা উপজেলাকে সড়ক পথে খুলনা শহরের সাথে সংযুক্ত করতে 2019 সালে ভৈরব নদের উপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 2 বছর মেয়াদী ভৈরব সেতুর সেই কাজ 3 দফায় বৃদ্ধি পেয়ে 6 বছর হয়েছে। দীর্ঘ এই সময় কাজ হয়েছে মাত্র 18%। অপরদিকে যানবাহনের চাপ বেড়ে যাওয়া ও ভুল পরিকল্পনার কারণে খুলনার অন্যতম প্রবেশদ্বার গল্লামারীতে নির্মিত 2টি সেতুর একটি মাত্র 7 বছরের ব্যবধানে ভেঙে ফেলা হয়। পরবর্তীতে নতুন সেতু নির্মাণ কাজ 9 মাসে শেষ হওয়ার কথা থাকলেও 3 দফা সময় বেড়ে 3 বছরে দাঁড়িয়েছে। অগ্রগতি মাত্র 13%। 2 সেতুর নির্মাণ কাজ থমকে থাকায় রাষ্ট্রীয় অর্থের অপচয়, যানজট, দুর্ঘটনা সহ জীবন জীবিকায় মারাত্মক প্রভাব পড়েছে বলে জানান স্থানীয় ও অর্থনীতিবিদরা। রোগী নিতে অনেকটাই সমস্যা হয়। ফেরিঘাটে যদি অ্যাম্বুলেন্স পার করা হয় অনেকটা সময় লাগে। ঘন্টাখানিক সময় বসে ফেরির জন্য। আর এটা যদি সেতু হইতো, ব্রিজ হয়ে যেত, তাহলে তো আমার মনে করেন রাতারাতি আমি এখন জায়গায় চলে যেতাম না। 5-7 দিন 15 দিন কাজ করে দেখা যায় 2-3 মাস ওদের কোনো খবর নেই। ব্রিজটা না হতে উন্নয়নের কোনো ছিটে পটাও নাই। সরকারের কোনো কাজ বাইরে থাকুক কিংবা বাইরে পড়ে রয়েছে,
এটা আমাকে সবার জন্য সমস্যা। ঠিকাদারি প্রতিষ্ঠান এটা প্রকল্পের ব্যয় বাড়ানোর জন্য চেষ্টা করে থাকেন, তো এটা নিঃসন্দেহে রাষ্ট্রীয় ক্ষতি। এদিকে পরিকল্পনায় ত্রুটি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে কাজ দৃশ্যমান হচ্ছে না জানিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দিচ্ছে সড়ক বিভাগ। নদীর মধ্যে পিয়ার ব্যতীত কিভাবে ব্রিজটা ডিজাইন করবে এবং কিভাবে কনস্ট্রাকশনের কাজ করবে এই ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে। আর গল্লামারী ব্রিজের যে ফেব্রিকেশন ওয়ার্ক এটা 1 মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে। ভৈরব সেতু নির্মাণে 302 কোটি টাকা এবং গল্লামারী সেতু 67 কোটি 50 লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। শিল্প কারখানার বর্জ্যে দূষিত হচ্ছে কুষ্টিয়ার পরিবেশ, যার নেতিবাচক প্রভাব পড়ছে কৃষি খাতে। কৃষকরা বলছেন এসব কারখানার দূষিত বর্জ্যে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। নিয়মিত অভিযানের আশ্বাস জেলা প্রশাসনের। কারখানা থেকে নির্গত হচ্ছে বিষাক্ত ধোঁয়া, ছাই ও পানি। বাতাস ও পানিতে মিশে এসব বিষাক্ত দ্রব্য চলে যাচ্ছে পাশের ফসলের ক্ষেতে। কুষ্টিয়া 6 উপজেলায় 53টি ছোট বড় শিল্প কারখানা রয়েছে। বেশিরভাগ কারখানার বর্জ্য বাতাস ও পানির মাধ্যমে পৌঁছাচ্ছে ফসলি জমিতে। এতে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। অনেক ক্ষেত্রে ফলন আসার পরও নষ্ট হয়ে যাচ্ছে। শিগগিরই এই বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি কৃষকদের। ধানের গোড়া পচে গেলে পারে, ওই ধানটা পড়ে গেলে পারে, ধানের মাথায় আর ধান থাকে না। ধান যখনই থোড় হয় তখন ওই গ্যাসের পানিতে ওই নিচের অংশটা পচে ধান পড়ে যায়। খুব ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখন বাধ্যগত আমরা আছে এইভাবেই আবাদ করি। সরকারের কাছে আমাদের আকুল আবেদন যেন এই ছাইগুলো তারা আটকায় দেয়, এটা বন্ধ করার জন্য চেষ্টা করে। এ বিষয়ে ব্যবস্থা নিতে নিয়মিত অভিযানের আশ্বাস জেলা প্রশাসনের। স্ট্যান্ডার্ড আছে সেটি মেনে অপারেট করে, সেটির জন্য পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকে। দূষিত পানি তারা তাদের ফ্যাক্টরিগুলো থেকে নিশ্চিত হচ্ছে, সেটি শোধনের ব্যবস্থা গ্রহণ করবে। না নিলে এটা জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর আমরা মিলে এবং বিসিক সবাই মিলে এটি আজ আইনগত ব্যবস্থা তাদের প্রতি গ্রহণ করা হবে। বিসিকের তথ্য মতে কুষ্টিয়ায় মোট 2টি প্রতিষ্ঠানের নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে। এসএম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। খুলনার রূপসায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে 5 জন আহত হয়েছেন। দুপুরে উপজেলার কাজদিয়া বাজারে গণসংযোগের জন্য যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের অনুসারীরা অপেক্ষা করছিলেন। এ সময় সেখানে উপস্থিত বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের সমর্থকরা তাদের ওপর হামলা করে। এতে পারভেজ মল্লিক গ্রুপের 5 জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মাদারীপুরে তুচ্ছ ঘটনার জেরে তৃতীয় লিঙ্গের একজনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। স্বজনরা জানান, বুধবার বিকেলে সদর উপজেলার কোটবাড়ি এলাকার বাদশা শেখের বড় মেয়ে বিউটি আক্তার বাড়ির উঠানে জামাকাপড় রোদে শুকাতে দেন। এতে আপত্তি জানিয়ে প্রতিবেশী তামান্না আক্তার বাধা দেন। বিষয়টি জানতে গেলে বিউটির ছোট বোন তৃতীয় লিঙ্গের শিলার সঙ্গে তামান্নার বাগবিতণ্ডা হয়। পরে রাতে তামান্নার স্বামী এবং মশহুর খালাসি দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে শিলাকে জখম করে অভিযোগ করে ভুক্তভোগীর। পরে শিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে পুলিশ। এদিকে হামলার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে অভিযুক্ত মশহুর খালাসি। ঝিনাইদহের সদরে পা বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, সকালে উপজেলায় সড়কের পাশে ইসহাক আলীর লাশ পড়ে থাকতে দেখে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পা বাঁধা এবং গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করে। পরে স্বজনরা মরদেহের পরিচয় শনাক্ত করলে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। হত্যার কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। রাজশাহীতে একটি পুকুর থেকে এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে নগরীর নারিকেল বাড়িয়া এলাকার একটি পুকুরে স্থানীয়রা লিটনের মরদেহ ভাসতে দেখেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। লিটন মাদক ব্যবসায়ী, চিহ্নিত চোর এবং নেশাগ্রস্ত ব্যক্তি ছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। নড়াইলের আলোচিত স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুদ শেখ হত্যা মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়,
বুধবার রাতে অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার সারল গ্রাম থেকে আসাদুজ্জামান নান্নু খাঁকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার মোবাইল কেনা বেচা নিয়ে বাকবিতণ্ডা থেকে মারামারি হয় মাসুদ শেখের ভাতিজা বাদল ও সুজন খানের মধ্যে। এলাকাবাসীর উপস্থিতিতে বিষয়টি মীমাংসিত হয়। পরে রাতে বাড়ি ফেরার পর স্বেচ্ছাসেবক নেতা মাসুদকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে প্রতিপক্ষ সুজন এবং তার চাচারা। খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঝিনাইদহে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে সদর উপজেলার রাজনগর গ্রামের তারা মিয়ার 5 বছর বয়সী মেয়ে তাসমিম এবং সোহেল মীরের 3.5 বছরের ছেলে আরিয়ান সহ 3 শিশু নবগঙ্গা নদীতে গোসল করতে যায়। তাদের মধ্যে এক শিশু বাড়িতে ফিরলেও আরিয়ান ও তাসমিম ফেরেনি। পরে স্বজনরা নদী তীরে খুঁজলে তাদের লাশ দেখতে পায়। এই ঘটনায় সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। চিকিৎসক হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত চিকিৎসক এবং শিক্ষার্থীরা। সকালে কলেজের শিক্ষক লাউঞ্জে কাজেম আলীর মৃত্যুর 2 বছর পূর্তিতে এই মানববন্ধন হয়। বক্তারা বলেন, ডাক্তার কাজেম আলী আহমেদ টার্গেট কিলিংয়ের শিকার। এই হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত। আওয়ামী লীগ সরকার নির্বাচনের ঠিক আগে প্রতিপক্ষ রাজনৈতিক নেতাকর্মীদের ভয় দেখাতে এই হত্যাকাণ্ড ঘটান, কিন্তু 2 বছর পেরিয়ে গেলেও এর বিচার হয়নি। চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মেহেরপুরে 38টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। পরিবারের সদস্য হারিয়ে শোকাহত স্বজনরা। আত্মহত্যার বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে কাজ চলছে জানায় জেলা প্রশাসন। বেনিয়ামিনের রিপোর্ট। মেহেরপুরের অন্যতম সামাজিক ব্যাধির নাম আত্মহত্যা। প্রতি বছর বিভিন্ন বয়সী মানুষ নানা কারণে এই অপরাধের পথ বেছে নিচ্ছেন। গত 4 মাসে জেলায় আত্মহত্যার ঘটনা ঘটেছে 38টি। পরিবারের সদস্য হারিয়ে শোকাহত স্বজনরা। তারা বলছেন, আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। একজন ব্যক্তি আত্মহত্যা করে বিপদে ফেলেন পরিবারের অন্য সদস্যদের। পেঁয়াজে লস খাইছে, তারপরে অনেকটা দেনা ছিল, দেনায় জর্জরিত হয়ে আমার আব্বা মারা যায়। ঋণ ছিল, দিনা শোধ করতে পারিনি, সেই চিন্তা ভাবনা করে সে বিষ খেয়েছে। একটা জিনিস এরম করে যায়, সে কোনোদিনই ভালো থাকে না, সুখে থাকে না। তার ভেতরে যে বাপ আল্লাহ ছাড়া আর বাপ ছাড়া কেউ বলতে পারে না যে ভেতরে কি আছে। মানসিক অবসাদ, অভিমান, ঋণগ্রস্ততা সহ নানা কারণে একজন মানুষ আত্মহত্যা করছেন। তবে এখনই এটি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বলছেন এলাকাবাসী। নিজেকে আত্মহননের পথ বেছে নেওয়া, এটা তো অবশ্যই ফ্যামিলির জন্য, সমাজের জন্য, দেশের জন্য, সবার জন্যই খুব খারাপ অবস্থা। ছেলে মেয়েদেরকে সাহিত্য চর্চা, খেলাধুলা, সংস্কৃতি চর্চা এর সাথে সম্পৃক্ত করতে হবে, বিজ্ঞান চর্চার সাথে সম্পৃক্ত করতে হবে। আর যেন ভয়ঙ্কর ঋণের ফাঁদে কোনো কৃষক না পড়ে সেদিকেও তাকে চেষ্টা করতে হবে। আত্মহত্যার বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে কাজ চলছে বলে জানায় জেলা প্রশাসন। আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থী আছে, শিক্ষক আছে, মাঝে মধ্যে তাদের অভিভাবকদেরকে নিয়ে আমরা সমাবেশ করি, সেখানেও আমরা এই বিষয়গুলো তুলে ধরি। পুলিশের তথ্য মতে চলতি বছরে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মেহেরপুরের 3টি থানায় 79টি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে, যার প্রায় 50%ই আত্মহত্যা। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। ফরিদপুরে মাহফুজা ধর্ষণ ও হত্যা মামলায় 4 জনের আমৃত্যু কারাদণ্ড এবং 2 জনকে 5 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভীন এই রায় ঘোষণা করেন। এ সময় আদালতে 4 জন আসামি উপস্থিত ছিলেন। 2012 সালের 1 অক্টোবর রাতে সদরপুর উপজেলার চর দড়িকৃষ্ণপুর গ্রামে মাহফুজা নামে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে হত্যা করে তার সৎ বোনের স্বামী জাহাঙ্গীর এবং তার সহযোগীরা। পরে নিহতের মামা বাদী হয়ে আদালতে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ এবং শুনানি শেষে আদালত 9 জনকে শাস্তি প্রদান করেন। আসামিদের মধ্যে 2 জন এখনও পলাতক। খাগড়াছড়িতে পাচারের সময় 4000 ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 1,20,00,000 টাকা।
বুধবার রাতে লক্ষ্মীছড়ির বার্মাছড়ি মুখ বাজার সংলগ্ন দেওয়ানপাড়া এলাকায় পানিপথে পাচারের সময় অভিযান চালিয়ে 4,000 ঘনফুট কাঠ জব্দ করে সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। সকালে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। চাঁদপুরের ফরিদগঞ্জে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। 15 অক্টোবর ফরিদগঞ্জ বাজারের মা জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে চুরি হয়। পুলিশ জানায়, বুধবার রাতে খুলনা থেকে কামাল পারভেজ মিলন এবং চাঁদপুর থেকে খলিল মৃধা নামে দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 7 ভরি স্বর্ণ এবং নগদ 5 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। দুজনেই আন্তঃজেলা চোর চক্রের সদস্য বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। দেখছেন বাংলা সময়। 13 বছরেও শেষ হয়নি চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোং এর অটোমেশন পদ্ধতিতে আখ মাড়াই এবং চিনি উৎপাদনের কাজ। 46.5 কোটি টাকার প্রকল্প ব্যয় ধরা হলেও এরই মধ্যে তা বেড়েছে 102 কোটি টাকার বেশি। তারপরও ব্রিটিশ আমলের ম্যানুয়াল পদ্ধতিতেই চলছে কার্যক্রম। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। 1938 সালে চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড গড়ে ওঠে। দেশ স্বাধীনের পর থেকে মিলটি পরিচালনা করছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। কারখানা বাদে অন্য বিভাগ থেকে প্রতি বছর কোটি কোটি টাকা মুনাফা করছে মিলটি। কারখানায় আখ মাড়াই ও চিনি উৎপাদন এখনও চলছে ম্যানুয়াল পদ্ধতিতে। অটোমেশন করতে BMR অফ কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড নামের একটি প্রকল্পের আওতায় 2012 সালের জুলাই থেকে শুরু হয় আধুনিকায়নের কাজ। 13 বছরেও প্রকল্পটির কাজ শেষ হয়নি। প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়িয়ে কাজের মেয়াদ নির্ধারণ করা হয়েছে 2026 সালের জুন মাস পর্যন্ত। 13 বছর ধরে কাজটা চলছে, এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি। কোটি কোটি টাকা যন্ত্রপাতি বাইরে পড়ে আছে। এত বছর ঠেলাঠেলির পরে যদি শেষ পর্যন্ত কাজে রূপান্তরিত না হয় তাহলে ধরা যায় এটা ফেল প্রজেক্ট। তাদের টার্গেট আছে এইবার শুরু করবে। প্রজেক্টটা যদি চালু হয় তাতে আমাদের এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নতি হবে। প্রকল্পের মেয়াদ বেড়েছে 7 বার, বেড়েছে খরচও। গেল মার্চে হয়েছে শুধু ওয়াটার ট্রায়াল রান। BMTF কর্তৃপক্ষ যিনারা এই কাজটা করতেছেন ওনাদের প্রতিনিধি এবং উত্তম এনার্জির প্রতিনিধি আছেন, এনারাই এই কাজটা তদারকি করছেন। ওনাদের মাধ্যমে এই BMR প্রকল্পটা উদ্যোগ গ্রহণ করে কাজটা সম্পন্ন করা হচ্ছে। এখনো পর্যন্ত প্রকল্পে 80 কোটি টাকা ব্যয় হলেও কাজ শেষ হয়েছে 78%। অটোমেশন পদ্ধতি চালু হলে প্রতিদিন 1500 মেট্রিক টন আখ মাড়াই সম্ভব বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। শীতের আগমন শুরু হতে না হতেই যশোরের প্রত্যন্ত এলাকায় খেজুরের রস আহরণে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। কৃষি বিভাগের দাবি, এবছর 3 লাখের অধিক গাছ থেকে রস আহরণ করা যাবে, যার মাধ্যমে 150 কোটি টাকার গুড় উৎপাদন সম্ভব। আবুল কালাম আজাদের ছবি এবং জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। খেজুরের রস আহরণের মধ্য দিয়ে গ্রামীণ জনপদে শুরু হয় শীতের আমেজ। সেই হিসেবে যশোর অঞ্চলে খেজুর গাছ থেকে রস আহরণের এই পূর্ব প্রস্তুতি শীত আসার জানান দিচ্ছে। প্রস্তুতি হিসেবে খেজুর গাছ তৈরি শুরু করেছেন গাছিরা। 14 দিন পর গাছে নল স্থাপন করা হবে। এরপর শুরু হবে সুস্বাদু খেজুর রস আহরণের কাজ। গাছ তৈরির এই প্রক্রিয়া সম্পন্ন করতে এখন ব্যস্ত গাছিরা। 200 ওপরে গাছ আছে, এবারে গাছ তোলা হয়ে গেলে গাছ আসবো 7 দিনের মাথায়। এবার 7 দিনের মাথায় নলি দেবো এবং তারপর 7 দিনের মাথায় ফুল রস পাওয়া যাবে। এবছর 200 গাছ জোগাড় গোছানো হয়েছে। হওয়ার পরে এই 200 গাছ আমি এই যারা 5 মাসে আমার সংসার ভালোভাবে চলবে। কৃষি বিভাগ বলছে এবছর 3 লাখের অধিক গাছ থেকে রস আহরণ করা যাবে, যার মাধ্যমে 150 কোটি টাকার গুড় উৎপাদন সম্ভব হবে। আপনারা জানেন যশোরের যশ খেজুরের রস, আমাদের যশোর জেলাতে প্রায় 3,07,130টি রস আহরণকারী গাছ রয়েছে। আমাদের এই যশোর জেলাতে 3000 মেট্রিক টন গুড়ের উৎপাদন হয়ে থাকে, যার বাজার মূল্য প্রায় 150 কোটি টাকার মতো। এবং এই গুড়টা আমাদের যশোর জেলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে ভোক্তারা এই গুড়টা সংগ্রহ করে থাকে। কৃষি বিভাগের দেওয়া তথ্য মতে যশোরে রস সংগ্রহ ও গুড় তৈরি পেশায় 6,314 জন গাছি জড়িত। সময় সংবাদ, যশোর। দেখছেন বাংলা সময়। চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে
আর্টিলারি রেজিমেন্ট 44তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বাৎসরিক অধিনায়ক সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বক্তব্যে তিনি সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশের সেবায় অবদানের কথা তুলে ধরেন। সেই সঙ্গে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে কোরের সদস্যদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই সনদ থেকে বিএনপি স্বাক্ষরিত পৃষ্ঠা বাদ দেওয়ার অভিযোগ রিজভীর। বললেন, ঐকমত্য কমিশনের প্রতারণামূলক কাজে হতাশ দেশের মানুষ। চট্টগ্রামের রাউজানে 15 মাসে প্রায় 12টি রাজনৈতিক হত্যাকাণ্ড। র্যাবের অভিযানে এক বাড়ি থেকে 9টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, আটক 2। এবং স্টিলের পাইপ দিয়ে কাপড় তুলতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ধরে আগুন। ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার 7 শিক্ষার্থী সহ দগ্ধ 8, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। এই ছিল বাংলা সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আলিশা, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।